হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। তো বন্ধুরা, ফাইনালি আমরা এখন কথা বলবো আমাদের মেগাস্টার সাকিব খানের লাস্ট রিলিজ রকস্টার, যেটা ঈদুল আজহাতে মুক্তি পেয়েছিল, তোমরা প্রত্যেকেই জানো। ছবিটা ফাইনালি ওটিটিতে রিলিজ করে গেছে, চরকিতে এসেছে। তো ফাইনালি ছবিটা দেখা হলো। অ্যাকচুয়ালি থিয়েটারিক্যাল রিলিজ তো আর এখানে হয় না, মানে বাংলাদেশি ছবি এখানে, সেই কারণে সেই সময় দেখা হয়নি। বাট ফাইনালি দেখা হলো। সো ওভারঅল কেমন লাগলো ছবিটা? দেখো, আমি এটা অনেস্টলি বলছি, আমার মনে হয় যে শাকিব খানের লাস্ট দুটো ছবি, প্রিন্স এবং রকস্টার, এই দুটো ছবি কিন্তু সত্যি বলতে আমার, আমি জানি না কার কার, বাট আমার অনেস্টলি সেই এক্সপেকটেশনটা কিন্তু ম্যাচ করতে পারিনি। বহু বহু প্রত্যাশা ছিল, বহু এক্সপেকটেশন ছিল ছবিগুলো নিয়ে, মানে প্রিন্সের ক্ষেত্রেও তাই, রকস্টারের ক্ষেত্রেও তাই। বাট আনফর্চুনেটলি মেকার্সটা কিন্তু সেই জায়গায় পৌঁছাতে পারেনি, মানে এটা দুঃখের বিষয়। এবং আমি জানি না যে আমার এই রিভিউতে তোমাদের কেমন লাগছে বা তোমরা কি মনে করছো। আমি জানি যে সাকিবিয়ানদের প্রবলেম হতে পারে, বাট এটাই অনেস্ট, মানে এটাই অ্যাকচুয়াল রিভিউ। ঠিক আছে, মানে ছবিটা আমার সেরকম লাগেনি। মানে এইটা না, সব থেকে বড় কথা, অ্যাকচুয়ালি এটা মিউজিক্যাল ড্রামা হলো না। সত্যি বলতে হ্যাঁ, ছবির মধ্যে, ছবির নাম রকস্টার, ছবির মধ্যে ৭-৮টা গান রয়েছে, বাট ছবিটা সেইভাবে না, মানে ওই রণবীর কাপুরের ওই রকস্টার বা আশিকি টু কিন্তু নয়। মিউজিক্যাল ড্রামা বলতে তো আমরা সেই সিনেমাগুলোই বুঝি, বাট এটাও হ্যাঁ সেই টাইপের একটা মিউজিক্যাল ড্রামা হতে পারতো, বাট না। দুঃখের বিষয় এটা, সেইরকম মিউজিক্যাল ড্রামা কিন্তু এটা নয়, এটা রোম্যান্টিক ড্রামা বললেই চলে, সেটাতেই ওয়ার্ক করবে। বাট যাই হোক, সেটাও যদি ওয়ার্ক করতো সেটা পরের কথা, সেটাও ওয়ার্ক করেনি ঠিকঠাক ভাবে। মানে অ্যাকচুয়ালি এই ছবির মেন প্রবলেম গল্পই ছিল, স্টোরি ছিল, সেটা খুব একটা ভালো পুল আপ করতে পারেননি মেকার্সটা বা পরিচালক। ঠিক আছে, তা যাই হোক, সেটা নিয়ে আমরা ডিটেলসে আরো কথা বলবো, কিন্তু তার আগে যেটা বলার সেটা হচ্ছে যে রকস্টার, রকস্টারের যে কালেকশন বা বক্স অফিস নিয়ে অনেকে অনেক কথাই বলেছে, এই ছবি এত কালেকশন করেছে, ওই ছবি এত কালেকশন করেছে, বাট আলটিমেটলি আমার যেটা মনে হয়, রকস্টার কিন্তু ফ্লপ। মানে সাকিব খানের পরপর দুটো ফ্লপ, প্রিন্স একটা ফ্লপ ছিল, এবং প্রিন্স তো ফ্লপ সকলকে মেনে নিতেই হবে, আর রকস্টারও কিন্তু ফ্লপ, মানে মুখ থুবড়ে হয়তো পড়েনি, মোটামুটি একটা ভালো কালেকশন করেছে, যেহেতু সাকিব খানের ছবি তোমরা প্রত্যেকেই জানো, তার একটা একটা বিশাল ফ্যান পাওয়ার রয়েছে, তার একটা বিশাল, মানে কি বলবো, একটা ক্রেজ রয়েছে বাংলাদেশ সিনেমা ইন্ডাস্ট্রিতে। প্রত্যেকটা সিনেমা হলেই তার একটা একটা আলাদা জাদু কাজ করে। তো সেই জায়গা থেকে, সেই দিক থেকে ছবিটা মোটামুটি কালেকশন করেছে, বাট আলটিমেটলি যেটা ভার্ডিক্ট সেটা কিন্তু ফ্লপ। তোমাদেরকে বলে রাখছি, এটা আমি বলছি না, গুগল বলছে, তোমরা গুগলে সার্চ করে দেখতেই পারো। আমি তোমাদেরকে তবুও একবার দেখিয়ে দিচ্ছি ছবিটা টোটাল বাংলাদেশি টাকায়, আমি জানি না দেখতে পাচ্ছ কিনা, দেখতে পাবে না বোধহয়, যাই হোক তোমাদেরকে আমি স্ক্রিনশট একটা দিয়ে দেবো। বাংলাদেশি টাকায় ৩.১ কোটি টাকা ইনকাম করেছে। এইটা এইটা হচ্ছে ছবির টোটাল ইনকাম ভাই। মানে এটা বলতে খারাপ লাগছে, বাট এটাই ঠিক। আমি কিন্তু মানে কোনো রকম সাকিব বিরোধী নই, তোমরা হয়তো আমার ভিডিওগুলো দেখো, তোমরা জানো আমি কিন্তু কখনোই সাকিব খানের মানে মানে তাকে নিয়ে ট্রোল বা কিছু এরকম কিছুই নয় আমার, আমি কিন্তু সাকিব বিরোধী নয়। আমার কাছে অনেস্টলি বলতে গেলে যেটা ভালো সেটা ভালো, যেটা খারাপ সেটা খারাপ। সেটা আজকে যদি সুপারস্টার জিতেরও কোনো ছবি হয়, যেহেতু আমি জিতার ফ্যান তোমরা জানো, তার যদি কোনো ছবি খারাপ হয় সেটাও আমি খারাপই বলবো, সেটাকে বাড়িয়ে চড়িয়ে বলার কিছুই নেই। মানে আসল চিত্রটা দর্শকের সামনে, মানুষের সামনে, তারা জানে যে ছবিটা কেমন হয়েছে না হয়েছে, তা বাড়ি চড়িয়ে বলে কি হবেটা কি। ঠিক আছে, তো এটা হচ্ছে বিষয়, যেটা খারাপ সেটা খারাপ। বাট হ্যাঁ, আমাদের এক্সপেকটেশনটা অনেকটাই হাই ছিল, সেটা হয়তো ফুলফিলমেন্ট করতে পারেনি রকস্টার। দেখো রকস্টারের মানে প্রথম থেকে যে জার্নিটা, মানে আমি অ্যানাউন্সমেন্টের পর থেকে বলি, খুব ভালো ছিল। ছবির পোস্টার খুব ভালো ছিল, ছবির টিজার খুব ভালো ছিল, ছবির গানগুলো খুব ভালো ছিল, আলটিমেটলি শেষের দিকে ছবির প্রমোশনটাও খুব ভালো হয়েছে, একটা হাইপ তুলেছিল, একটা ক্রেজ তুলেছিল। বাট সেই মাত্রায় তো পৌঁছাতে পারলো না, এখানে অনেক কিছু খামতি রয়েছে, সেগুলো নিয়ে আমরা কথা বলবো। তবে অনেক ভালো দিকও রয়েছে, সেগুলো শোনার জন্য পুরো ভিডিওটা দেখো। তা যাই হোক, প্রথমে গল্পটা নিয়ে কথা বলি। গল্পটা সেরকমই, মানে আশিকি টু যেরকম দেখেছো, রকস্টার যেরকম দেখেছো, বা একটা মিউজিক্যাল ড্রামা বলতে তোমরা যখন যেটা বোঝো আর কি, যে একজনের জার্নি, সে কিভাবে গায়ক হয়ে উঠছে, তার যে উত্থান এবং পতন রয়েছে, তার একটা যে জার্নি, সেই গল্পটা আমরা পাচ্ছি এই ছবির মধ্যে। যেমন আগুন বলে যে চরিত্রটা, সাকিব খান যে রোলটা প্লে করছেন আগুন, তো আগুন কিভাবে তার এই মিউজিক্যাল জার্নিটা শুরু করছে, কিভাবে তার লাইফে একজন মেয়ের আগমন হচ্ছে, তার সাথে একটা মানে ভালোবাসার সম্পর্ক তৈরি হচ্ছে, এবং সে ছেড়ে চলে যাচ্ছে, তারপরে কি তার প্রতিক্রিয়া রয়েছে, তারপরে কি রিয়াকশন, সে কিভাবে বাঁচছে, বা আলটিমেটলি
তার যে ভালোবাসার যে মানুষ সে ফিরে আসছে কি না, এই সমস্ত কিছু নিয়ে ছবির গল্প। এবার বিষয় হচ্ছে যে আমি প্রথমে বলি ছবির ভালো দিকগুলো নিয়ে। দেখো, গল্প কিন্তু আমাকে খুব একটা বেশি আমাকে ক্যাচ করতে পারিনি। মানে গল্পের মধ্যে কিন্তু খুব একটা জান ছিল না। মানে এখানে আজমান রুশো পরিচালক, গল্পের মধ্যে আরো কিছু টুইস্ট অ্যান্ড টার্ন থাকাটা অবশ্যই খুব দরকার ছিল। আমার মনে হয় যে এই সিনেমাটার মধ্যেও কিছু আহ, দৃশ্য বা কিছু সিন হয়তো বাদ পড়েছে, মানে অনেক কিছু হয়তো রাখতে পারতো এই ছবির মধ্যে, ঠিক আছে। আলটিমেটলি ওই বলতে পারো 2 ঘন্টা 15 মিনিটের মতো একটা সিনেমা ছিল। অ্যাকচুয়াল সিনেমা হচ্ছে 2 ঘন্টা 15 মিনিট এই ডিউরেশন। তো সেইখানে অনেক কিছু অ্যাড করা যেতে পারতো, ডিউরেশনটা একটু বাড়ানো যেতে পারতো, অনেক কিছু, অনেক কিছু টুইস্ট অ্যান্ড টার্ন রাখা যেতে পারতো। মানে এক ফ্লোতে এগোচ্ছে। আর সব থেকে বড় কথা, খুব একটা ফাস্ট কিন্তু নয়। ছবিটা খুব স্লোনেস, খুব স্লো পেস একটা রয়েছে ছবির মধ্যে। মানে প্রথম হাফ তো খুব একটা জমছেই না সত্যি বলতে। হ্যাঁ, সেখানে একটা সিন চলেই যাচ্ছে, তার মধ্যে কোনো মানে যে একটা রোমাঞ্চকর ব্যাপার থাকবে, একটা এক্সাইটমেন্ট কাজ করবে, সেটা কিন্তু চলছে না। হ্যাঁ, আমি জানি না যে দর্শক কিভাবে সময় কাটিয়েছে, বাট অনেস্টলি বলছি আমি মোবাইলে দেখেছি, তবুও আমার কিন্তু বিরক্তি লাগছিল। মানে একটা একটা কি বলবো, একটা কি বলবো, একটা বিরক্তিনেস আসে, একটা একটা বোরিংনেস আসে অ্যাকচুয়ালি। সেটার জন্য মানে ওয়ার্ক করেনি, গল্পটা আরো ক্যাচি হতে পারে। এছাড়া ছবির এন্ডিংটা, ছবির ক্লাইম্যাক্সটা, অ্যাকচুয়ালি ক্লাইম্যাক্সে যেরকম প্রেজেন্টেশন ছিল, যেরকম ডিজাইন অ্যারেঞ্জমেন্ট, সেটা বেশ ভালো হয়েছে। দেখতে খুব ভালো লাগছিল, লুক অ্যান্ড ফিলটা খুব ভালো হয়েছে। যেখানে আমরা দেখতে পাচ্ছি যে একটা হাসপাতালের উপরে প্লেন ক্র্যাশ করেছে আর কি, ওই যে সিনটা খুব ভালো ফুটিয়ে তোলা হয়েছে। বাট যদি আমরা সিন ওয়াইজ দেখি আর কি, মানে যদি গল্পটার দিক থেকে দেখি, এন্ডিংটা না খুব ফাস্ট হয়ে গেছে। অনেস্টলি মানে খুবই ফাস্ট হয়ে গেছে। সেখানে একটু দমদার এন্ডিংটা দরকার ছিল, খুব ক্যাচি দরকার ছিল, সেখানে টুইস্ট অ্যান্ড টার্ন দরকার ছিল। তাহলে হয়তো এন্ডিংটা আরো ভালো ওয়ার্ক করতো। হ্যাঁ, লুক অ্যান্ড ফিল ওয়াইজ দেখতে বেশ মানে বেশ ভালো লাগছে। সেখানে সেখানে লার্জার দ্য লাইফ ফিলটা দারুণ ওয়ার্ক করে। বাট অনেস্টলি ক্লাইম্যাক্সটা আরো ভালো হতে পারতো, ঠিক আছে। এটা গেল। এরপর যেটা রয়েছে সেটা হচ্ছে যে ইমোশনটা, ইমোশনাল দিকটা। এই ছবিতে অনেক ইমোশনাল পোর্শন রয়েছে। সেখানে কিছু কিছু জায়গা ওয়ার্ক করে, বাট কিছু কিছু জায়গা একদম ওয়ার্ক করে। এই ক্লাইম্যাক্সের পোর্শনটা একদম ওয়ার্ক করেন। এবং মা ছেলের মধ্যে একটা কথোপকথন ছিল আর কি, আগুন এবং তার মায়ের মধ্যে, সেই জায়গাটাও কিন্তু খুব একটা ভালো ওয়ার্ক করেন। তো ইমোশন পোর্শন মোটামুটি ভাবে ওয়ার্ক করেছে, কিছু ওয়ার্ক করেছে, কিছু ওয়ার্ক করেন। এছাড়া আরো একটা দিক যেটা সত্যি বলতে আমাকে ডিসঅ্যাপয়েন্ট করেছে, আমরা আমরা জানি যে এই ছবির মধ্যে 3জন নায়িকা ছিলেন। একটা হচ্ছে সুনিধি নায়ক, তানজিয়া মিথিলা এবং সাবিলা নূর, ঠিক আছে। সাবিলা নূর হচ্ছে মেন নায়িকা, তাকে খুব ভালো ইউজ করা হয়েছে ছবির মধ্যে, সেটা নিয়ে পরে কথা বলছি, সেটা পজিটিভ দিকে। বাট যেটা নেগেটিভ ছিল সেটা হচ্ছে সুনিধি নায়ক এবং তানজিয়া মিথিলা, দুজনেই ভালো অভিনেত্রী। মানে তানজিয়া মিথিলার যেটুকু কাজ আমরা পেলাম, খুব ভালো লাগলো তার কাজ। আমার যেটা মনে হয় যে এই দুজনকে আরেকটু ভালোভাবে ইউজ করা যেতে পারতো, তাদের স্পেস দেওয়া যেতে পারতো, তাদের চরিত্রগুলোকে নিয়ে আরো কাজ করা যেতে পারতো। হ্যাঁ, মানে সুনিধি নায়ক একটা ছোট্ট চরিত্রে জাস্ট কিছুক্ষণের জন্য আসে, চলে যায়। তারপরে তানজিয়া মিথিলা, সেও কিন্তু একটু স্পেস পায়, বাট সেরকম নয় যে তার কাজ দর্শক মনে রাখবে, সেরকম নয়, সেই জায়গাটাই দেওয়া হয়। তো এই দুজনের যে ইউজটা, সেটা আমার খুব একটা ভালো লাগেনি, ঠিক আছে। হয়তো কাস্টিং খুবই ভালো ছিল, 3জন নায়িকা একটা ছবিতে সাকিব খানের বিপরীতে, তাদেরকে নিয়ে ভালো কাজ করা যেতে পারতো, বাট আলটিমেটলি সেটা হয়নি। সো এগুলো ছিল মেন কিছু নেগেটিভ দিক। এবার যেটা নিয়ে কথা বলবো সেগুলো হচ্ছে পজিটিভ দিক। ফার্স্ট যেটা পজিটিভ দিক আমার জন্য, সেটা হচ্ছে এই ছবির গানগুলো। অনেস্টলি বলতে, গানের মধ্যে রয়েছেন আমাদের আহমেদ হাসান সানি এবং আমাদের জাহিদ নীরব, দুজনেই জাস্ট কাঁপিয়ে দিয়েছে, ঠিক আছে। মানে এই ছবিতে প্রত্যেকটা গান খুব ভালো লেগেছে। বাট আমার বেস্ট কিছু গান রয়েছে, সেগুলো আমি লিখে রেখেছি অ্যাকচুয়ালি। না লিখলে মানে তাড়াতাড়ি তাড়াহুড়া হয়তো মনে থাকতো না। প্রথম গানটা হচ্ছে আমাকে নিয়ে যাও। এই যে গানটা, যেটা আহমদ হাসান সানি গেয়েছিলেন, রিভিউ তো আলাদা করে করাই আছে, বাট অনেস্টলি প্রেজেন্টেশনটা বা প্লেসমেন্টটাও খুব ভালো ছিল সিনেমার মধ্যে। তারপর হচ্ছে বেশ কিছুদিন, আহমেদ হাসান সানি আরো একবার, এটা খুব ভালো হয়েছে। তারপর হচ্ছে আমাকে উড়িয়ে দাও, যেটা এই ছবির মেন ট্র্যাক ছিল আর কি, একটা পাওয়ারফুল ট্র্যাক, আহমেদ হাসান সানি আবারও। তার পাশাপাশি পিরিতি পান্থ গানের এই গানটা, যেটা জেলে ছিল আর কি, সেটা খুব ভালো ওয়ার্ক করেছে জেলের মধ্যে। ওই জেলের যে পোর্শনটা, ওটা কম সময় ছিল আর কি, সেখানে যদি একটু ওই সিনটাকে যদি একটু বাড়ানো হতো, মানে যে সাকিব খান যে চরিত্র আগুন, সে ওই ড্রাগসের জন্য যে আরো
কি বলবো, সে ডেসপারেট হয়ে পড়ছে, তার সে একটা পাগলামি ভাব, ম্যাডনেস, এইগুলোকে যদি আরো একটু বাড়ানো যেতে পারতো হয়তো গল্পটা আরো স্ট্রং হতো। তার পাশাপাশি আমি আমি যাব হারিয়ে, যেটা একটা রোমান্টিক ট্র্যাক ছিল, অঙ্কন কুমার গানটা গেয়েছিলেন। এই গানের মধ্যে দুজনকেই খুব ভালো লেগেছে, মানে এটা তো আলাদা করে রিভিউ করাই আছে, বাট সিনেমার মধ্যেও নতুন করে কি বলবো আর কি, ভালোই লাগছে আর কি দুজনকেই। গানের প্লেসমেন্টও খুব ভালো হয়েছে। এই গানটা বোধহয় আমরা শেষের দিকে পাচ্ছি আর কি, ঠিক আছে। সো অল টোটাল আমার কাছে এই 5টা গান বেস্ট লেগেছে, এবং এই 5টা গানে সকলের পারফরমেন্স, মানে মেনলি আমাদের সাকিব খান, আর পাশাপাশি আহমেদ হাসান সানি যিনি গেয়েছেন, নীরব জাহিদ তিনি পরিচালক এই মিউজিকের, খুব ভালো কাজ করেছেন। এবার আসি আমরা পারফরমেন্সের দিকে, মানে আরো একটা গুরুত্বপূর্ণ মানে কি বলবো, গুরুত্বপূর্ণ পজিটিভ দিক, সেটা হচ্ছে প্রথমেই বলতে হয় সাকিব খান। মানে এটা আমি বলতে পারি যে তোমরা সাকিব খানকে এই ছবির মাধ্যমে যেভাবে দেখতে পাবে বা পাচ্ছ, এটা প্রথমবার। মানে এরকম ভাবে সাকিব খানকে এর আগে দেখা যায়নি, ফার্স্ট টাইম এত সুন্দর একটা চরিত্র নিয়ে কাজ করেছেন এবং এত সুন্দরভাবে নিজের কাজটাকে তিনি ফুটিয়ে তুলেছেন। হ্যাঁ, এটা পারফরমেন্স বেসড একটা ছবি হতে পারতো যদি গল্পটা ওয়ার্ক করে যেত। গল্পটা কিন্তু একেবারেই ওয়ার্ক করেনি। পারফরমেন্স মোটামুটি ভাবে আমাদের সাকিব খানের অনেকটা ভালো, এবং পুরো সিনেমা জুড়েই সাকিব খান, এটা দেখতে হবে, ফোকাস করা হয়েছে তার চরিত্রটার উপর, তার কাজের উপরে, ঠিক আছে। মানে অর্ধেকটা সময় সাবিলা নূর গায়েব হয়ে যাচ্ছে, তারপরে দুটো নায়িকাকে তো পাচ্ছি না। মানে মেইনলি ফোকাস করা হয়েছে সাকিব খানকে, আগুনের চরিত্রটার উপরে। কিন্তু হ্যাঁ, আমি এটা বলবো যে সাকিব খান খুব ভালো কাজ করেছেন, মানে তাকেই মানে দেখতে থাকার মতো একটা কাজ বলতে পারো। একটা পোর্শন ছিল যেখানে সাকিব খান আমাকে নিয়ে যাও, এই যে গানটা যেটা আমি বললাম, এই গানটার আগে তার একটা স্পিচ ছিল আর কি, স্টেজে উঠে ওই জায়গায় তার যেরকম রিয়াকশন ছিল, মানে বলতে বলতে চোখ থেকে জল বেরিয়ে আসা, এবং যেভাবে তিনি মানে পুরো মানে মনোলগ ডায়লগটা দিয়ে গেলেন, অসাধারণ কাজ করেছেন। মানে আমার মনে হয় যে এই কাজটার মাধ্যমে সাকিব খানকে মানুষ, দর্শক আরো নতুন করে চিনবেন, আরো নতুন করে জানবেন। পারফরমেন্স খুব ভালো ছিল। আরেকটা পোর্শন ছিল তোমাদেরকে বলি, সেখানে ইমোশনটা খুব ভালো ওয়ার্ক করেছে, সেটা হচ্ছে সাবিলা নূর যখন সরি সাবিলা নূর যখন সাকিব খানের সঙ্গে দেখা করতে যায় তার একটা প্রোগ্রামের জায়গায়, তো সেখানে সাকিব খান সাবিলা নূরকে অপমান করছে, ওই জায়গাটায় ইমোশনটাও দারুণভাবে ওয়ার্ক করে, দুজনের মধ্যে কথোপকথনটাও অসাধারণ ছিল আর কি। পাশাপাশি সাকিব খানের ওইখানে যে রিয়াকশনটা, যে ড্রাগস নিচ্ছে তার পাশাপাশি তার যে রিয়াকশন, দারুণ, মানে টপ নচ ছিল, A1 পারফরমেন্স ছিল আমাদের সাকিব খানের। আর একটা সিন ছিল একদম ক্লাইম্যাক্সের দিকে, যখন সাকিব খানের ভোকালে একটা প্রবলেম হয়, মানে আগুনের ভোকালে একটা প্রবলেম হয়, কথা বলতে পারছে না, টেক্সট করছে এবং উল্টো দিক থেকে সাবিলা নূর রিপ্লাই দিচ্ছে। ওই জায়গায় সাবিলা নূর, মানে টুইস্ট আছে ওই জায়গায়, ছোট্ট একটা টুইস্ট, সাবিলা নূর চলে যাচ্ছে আর কি, মানে বোঝা গেল যে মানে সাবিলা নূর তার জীবনে আর থাকতে চাইছেন না। তারপরে একটা টুইস্ট রয়েছে, সেটা তোমরা জানতে গেলে সিনেমাটা দেখে নিও। বাট সেখানে কিন্তু বিষয়টা খুব ভালো ওয়ার্ক করেছে, ইমোশনটা খুব ভালো ওয়ার্ক করেছে সেই জায়গায়। সো ওভারঅল এই দুটো পোর্শন, মানে ইমোশনটা মেনলি ওয়ার্ক করে, পারফরমেন্সটাও খুব ভালো ছিল। সাবিলা নূরকে নিয়ে আমি আবার অবশ্যই বলবো, যে কথোপকথনটা আমি প্রথম দিকে বললাম, ওই কথোপকথনে বলতে পারো সাবিলা নূরও কিন্তু ফাটিয়ে দিয়েছেন, অসাধারণ অনবদ্য কাজ করেছেন। এছাড়া কেমিস্ট্রিটা, মানে তাণ্ডবে হয়তো এই জুটিটাকে আমরা মিস করেছি, তাদের কাজটাকে আমরা মিস করেছি, বাট রকস্টারে আমরা অনেকটা সময় ধরে তাদেরকে পেয়েছি, এবং দুজনের কাজই ছিল দেখার মতো। কেমিস্ট্রি খুব ভালো ওয়ার্ক করছে, তাদের মধ্যে যে রোম্যান্টিক বিষয়টা গানের মধ্যে দিয়ে বা বিভিন্ন সিন ওয়াইজ, সেটা খুব ভালো লাগছে দেখতে। আশা করছি আরও একটা নতুন ছবিতে তাদের দুজনকে একসাথে দেখতে পাবো। খুব ভালো একটা জুটি, আমার মনে হয় দর্শক এই জুটিটাকে আরও মানে পছন্দ করছে। আমারও বেশ ভালো লেগেছে সাবিলা নূর এবং সাকিব খান। এছাড়া এই ছবির আরও কিছু ভালো দিক, যেমন অ্যাকচুয়ালি ছবিটার মধ্যে টাকা কিন্তু প্রচুর খরচা করা হয়েছে, সেটা দেখলে বোঝা যায়, ছবিটা দেখলে বোঝা যায়। প্রত্যেকটা গানের যে স্টেজ ডিজাইন ছিল, সেখানে যে লুক অ্যান্ড ফিল, যে গ্র্যান্ডারটা মেনটেন করা দরকার ছিল, সেটাও দারুণ ওয়ার্ক করেছে। প্রেজেন্টেশন খুব ভালো ছিল। এছাড়া এই ছবির মধ্যে সাকিব খানের চরিত্রটাকে নিয়ে যে এক্সপেরিমেন্ট করা, বা সাকিব খানকে নিয়ে যে এক্সপেরিমেন্ট করা হয়েছে, তাকে যেভাবে প্রেজেন্ট করা হয়েছে, তার কস্টিউম বলো, তার গেট আপ বলো, সমস্ত কিছু দেখতে খুব ভালো লেগেছে আর কি। পাশাপাশি কালার গ্রেডিং এর কাজ, এবং যেরকম ব্যাকগ্রাউন্ড স্কোরের কাজ হয়েছে, সেটাও বেশ ভালো লাগছে। মানে এইগুলো বেশ ভালো ছিল আর কি ছবির মধ্যে, যেগুলো পজিটিভ দিকে আমি রাখতে চাই। বাট সর্বশেষ আমি এটাই বলবো, হয়তো মেকার্সদের যে অ্যাপ্রোচ বা তাদের যে অ্যাটেম্প, সেটা আমার বেশ ভালো লেগেছে। বাট আলটিমেটলি তারা হয়তো সেই জায়গায়
এসে পৌঁছাতে পারেননি। সেখানে বেশ কিছু খামতি, মেনলি আমি বলবো যে গল্পটার মধ্যে একটু প্রবলেম ছিল। হ্যাঁ, বাট সেটাকে আরও স্ট্রং করা যেতে পারতো গল্পটাকে। মিউজিক ওয়াইজ ছবিটা অবশ্যই ভালো, পারফরমেন্স ওয়াইজ ছবিটা অবশ্যই খুব ভালো, বাট যেটা বললাম সেটাই হচ্ছে মেন খামতি। স্টোরিটা আরও ভালো হতে পারতো, আরও বেশ কিছু চরিত্র নিয়ে আরও ভালোভাবে কাজ করা যেতে পারতো, মানে যেগুলো নিয়ে যাদেরকে আর কি খুব একটা বেশি সময় দেওয়া হয়নি আর কি, তাদেরকে নিয়ে আরও ভালো কাজ করাতে পারতো। তো এইটাই হচ্ছে মেন, মানে রকস্টার কিন্তু আমার খুব একটা ভালো লাগেনি। ঠিক আছে, পারফরমেন্সের দিক থেকে অবশ্যই 5-এ 5, বাট স্টোরি ওয়াইজ 5-এ হয়তো আমি 1 দেব। ঠিক আছে, তাই ছিল বলার রকস্টার ছবিটা নিয়ে। তোমরা যারা এখনো পর্যন্ত ছবিটা দেখে নিয়েছো, তোমাদের কেমন লেগেছে অবশ্যই সেটা কমেন্টে জানিও, এবং ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে দিও। চ্যানেলটাকে প্লিজ সাবস্ক্রাইব করে দিও, পাশে থাকা বেল আইকনটা প্রেস করে দিও পরবর্তী ভিডিওগুলো পাওয়ার জন্য। থ্যাংক ইউ।